পহেলা বৈশাখে নিরাপত্তায় নানা উদ্যোগ ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 9টি ওয়াচ টাওয়ার। বিকাল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার আবারও আহ্বান। পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনা মামলার সুরাহা হয়নি এখনো। 1 বছরেও অগ্রগতি না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ। টানা 8 দিন ধরে অচল কারখানা। এবং চলতি বছরকে পর্যটন বর্ষ ঘোষণা করা হলেও 4 মাসেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। বিভিন্ন দেশের ট্যুর অপারেটরদের নিয়ে সমন্বিত পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবার পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে 9টি ওয়াচ টাওয়ার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফ করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় তিনি বিকাল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার জন্য আবারও নগরবাসীর প্রতি আহ্বান জানান। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে আমরা লাইনিং ব্যবস্থা রেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় টিএসসি থেকে শাহবাগ শরৎচন্দ্র পার্কে আমাদের 9টি ওয়াচ টাওয়ার থাকবে। যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা পুরো পরিস্থিতি আমরা মনিটর করব। আমাদের ডিএমপির স্পেশালাইজড একটা টিম রয়েছে, সোয়াট টিম। এই সোয়াট টিমকে আমরা নিয়োজিত করব বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তার জন্য। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হবে। একটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মঙ্গল শোভাযাত্রাকে ঢেকে দেওয়া হবে। আমাদের বিভিন্ন গেটগুলোতে যে চেকিং করা হবে সেখানে আমি সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব জননিরাপত্তার স্বার্থে আপনারা পুলিশকে সহায়তা করবেন। পহেলা বৈশাখে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেফতার করে 2 দফায় রিমান্ডে নিলেও মামলার রহস্যের জট খোলেনি এখনো। এর আগে কোনো আসামি গ্রেফতার করতে না পেরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার বিধান থাকায় চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়েছিলেন তারা। এদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, 1 বছরেও এরকম একটি চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তি করতে না পারাটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতার পরিচায়ক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছর পহেলা বৈশাখের সন্ধ্যায় টিএসসি এলাকায় বখাটেদের হাতে লাঞ্ছিত হন অনেক নারী, যার চিত্র ধরা পড়ে আশপাশের নিরাপত্তা ক্যামেরায়। দেশজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনার পর অভিযোগ ওঠে বখাটেদের কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও ছেড়ে দেওয়া হয় তাদের। এ অবস্থায় চারদিকে যখন নিন্দার ঝড়, তখন 15 এপ্রিল শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পুলিশ। 23 এপ্রিল মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। আসামিদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার। কয়েক মাস তদন্তের পরেও কাউকে গ্রেফতার করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তবে চলতি বছরের 28 জানুয়ারি কামাল নামে একজনকে গ্রেফতারের পর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। কামালকে 2 দফায় 7 দিন রিমান্ডে নিলেও পাওয়া যায়নি কিছুই। আগে থেকে বললেন যে আপনি নিরাপত্তা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম একটা ঘটনা হয়ে গেল, আপনি সেটা উদ্ঘাটন করতে পারছেন না, তখন সেটা কি ইঙ্গিত করে? এখানে মানুষ আসবে, পয়লা বৈশাখ উদযাপন করবে, এটা তার একটা ঐতিহ্য। হঠাৎ করে আপনি একটা নিরাপত্তা দিতে পারলেন না, আপনি 2 জন পুলিশ ওখানে দাঁড় করিয়ে রাখলেন। এই ব্যর্থতার দায় এসে চাপালেন যে বহিরাগতরা এসে করে গিয়েছে। মানে এই যে ধরনের বক্তব্য দেওয়া, এর ফলে কি হয় যে আমরা আসলে দিন দিন আরো বেশি রক্ষণশীল হয়ে যাই। পুলিশ বলছে ভিডিও ফুটেজ থেকে 8 জনকে শনাক্ত করেছিলেন তারা। তবে ঘটনার ব্যাপারে কোনো অভিযোগকারী কিংবা সাক্ষী না পাওয়ায় আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু আসামি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। নারীর জন্য মামলার একটা টাইম বার আছে, আমরা দুবার টাইম বাড়িয়ে দিয়েছি, বাট আসলে আমরা ইনভেস্টিগেশনে কাউকে আসামি গ্রেফতার করতে পারিনি, ভিডিও পাইনি। বড় একটা পর্যায়ে আমরা মামলাটা পুলিশ রিপোর্ট দিতে বাধ্য হয়ে যাই। একজন আসামি লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়, যদিও তার অবস্থান সে বলে, বাট আমরা আসলে তার সংশ্লিষ্ট তখন পর্যন্ত সে স্বীকার করেনি। কামাল ছাড়া আরো যে 7 জনকে শনাক্ত করা হয়েছিল তাদের গ্রেফতার করতে পারলে মামলার রহস্যের জট খুলবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
শুক্র ও শনিবার সরকারি ছুটি, তার সঙ্গে যুক্ত হয়েছে পহেলা বৈশাখ। তাই টানা 3 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকেই। বাংলা নববর্ষ উদযাপনে কেউ যাচ্ছেন প্রিয়জনদের কাছে, আবার কেউ বা বিশেষভাবে দিনটিকে বরণ করতে ছুটে যাচ্ছেন বিনোদনের আশায় পর্যটন এলাকায়। ইতোমধ্যে বাস, ট্রেন ও বিমানের 90% টিকিট আগাম বিক্রি হয়ে গেছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর বোনাস হিসেবে নববর্ষ উপলক্ষে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে বিশেষ প্যাকেজও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নাগরিক ব্যস্ততা আর শহুরে একঘেয়েমি জীবন ছেড়ে নববর্ষকে বরণ করতে এবার 2 দিন সাপ্তাহিক সরকারি ছুটির সাথে যুক্ত হচ্ছে পহেলা বৈশাখের ছুটিও। উৎসবের এই সময়টাকে নিজের মতো করে কাটাতে তাই অনেকে যাচ্ছেন গ্রামের বাড়ি, আবার পরিবার পরিজন নিয়ে অনেকে উপভোগ করতে যাচ্ছেন বিভিন্ন টুরিস্ট স্পটে। চাহিদার কারণে তাই অধিকাংশ বাসের টিকিটের বিক্রি প্রায় শেষ পর্যায়ে বলে জানান কর্মকর্তারা। শুক্র শনি 2 দিন বন্ধ, বৃহস্পতিবারে নববর্ষটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতেছি যে সমুদ্র সৈকত দেখা হবে, নববর্ষটা পালন করা হবে। সব রুটেরই সিট খালি নাই, এসি নন এসি সবগুলা গাড়ির ফ্লাপ। টিকিট বুকিং মানে 90% প্রায় শেষ, আর এখন বাকি 10% আছে, ওইটা 2-1 দিনে শেষ হয়ে যাবে। একই অবস্থা ট্রেন ও আকাশপথেও। আর সবচেয়ে বেশি চাহিদা 13 এপ্রিল অর্থাৎ নববর্ষের আগের দিনের। 13 তারিখের ট্রেনেই চাপ বেশি হবে, কারণ ওই দিন ভ্যাকেশনটা শুরু হবে, বিশেষ করে বিকাল থেকে শুরু করে 3টার পর থেকে শুরু করে যে ট্রেনগুলো আছে রাত পর্যন্ত, ওইটাই সবচেয়ে বেশি। কক্সবাজারের মধ্যে আপনার অলরেডি সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং 13 তারিখে এগুলো প্রায় শেষের পথে। আর মোটামুটি বেশ রাশ যাচ্ছে অন্যান্য রুটগুলোতেও, সৈয়দপুর আছে, সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। আর এই ছুটিকে আকর্ষণীয়ভাবে কাটাতে ট্রাভেল এজেন্সিগুলো দিচ্ছে নানা অফার ও ছাড়। অন্যান্য সময়ের তুলনায় নববর্ষের আগে আমরা একটু বুকিং টুকিং একটু বেশি হচ্ছে। বিশেষ আয়োজন বলতে আমাদের স্বাভাবিক যে প্রাইস, ওখান থেকে আমরা একটু অনার করে থাকি, অফার করে থাকি, স্পেশাল অফার করে থাকি। এছাড়া সরকারি এই টানা বন্ধে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রিও প্রায় শেষ পর্যায়ে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বৈশাখ দোরগোড়ায়, তাই এবারও পান্তা ইলিশ সংস্কৃতির নামে সারা দেশে চড়া মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। এ চিত্র দেখা গেল মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে মাছের পাইকারি বাজারেও। এর কারণ হিসেবে বৈশাখে পান্তা ইলিশের ভ্রান্ত ধারণাকে দায়ী করছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। মাওয়ায় মাছের আড়ত ঘুরে এসে আরো জানাচ্ছেন সাজিদ রাজু। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, তারও আগে হাকডাক বেড়ে গেছে মাওয়ার মাছের পাইকারি আড়তে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তবে অন্য সব মাছ ছাপিয়ে সবার নজর ইলিশের দিকে। কিন্তু কেন? মাছের দামটা অতিরিক্ত বেশি বৈশাখের কারণে। যে আলি আগে কিনছি আপনার 10,000 টাকা, হে আলি অনেক কিনতে হয় 15,000, 18,000 টাকা কিনতে হয়। তাই আমরা 20,000, 22,000 টাকা হালি বিক্রি করি। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা হালি। ওজনের মনে করেন 1.5 কেজি সাইজ, মনে করেন 7,000, 8,000 টাকা পিস এভেলেবেল পদার বিঘায়। আর কলস্টারের বিঘায় 4,000 টাকা পিস, প্রতি 3,000 টাকা কেজি বিঘায় কলস্টারের ইলিশ। আর কাঁচা হিসেবে 6,000 টাকা কেজি। বৈশাখ মাসে পান্তা ভাতের সঙ্গে ইলিশের কি কোনো সম্পর্ক আছে? উত্তরে ইলিশ কিনতে আসা ক্রেতারাও বলছেন বাঙালি সংস্কৃতির মূল ধারার সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক কাছের নয়, তবুও কিনছেন তারা। কেন? সবের আনন্দের দিন উপলক্ষে আমরা আনন্দ করে খাওয়ার জন্য। অপসংস্কৃতি তো সবকিছুতেই ঢুকে গেছে, অপসংস্কৃতি এখন সংস্কৃতি হয়ে গেছে। কেউ কেউ বলছেন 80-র দশকে এক শ্রেণীর শহুরে নব্যধনীরা প্রচলন করেন এই পান্তা ইলিশের অপসংস্কৃতি। তাই আধুনিক যুগে নগরের পহেলা বৈশাখ উদযাপনের নামে ইলিশের বাজারে থাকে আগুন। এই পান্তা ভাত ইদানিংকালের নিয়ম হয়েছে ইলিশ মাছটা খাওয়া। এটা মডেলিং যুগে আসছে, এটা আগের ঐতিহ্য যুগ না। এটা বাংলাদেশের জাতীয় ফ্যাশন, আর কিছু না। তো এই ব্যাপারে মনে করেন আসে নিয়ে যায়, ঠিক আছে, মানে সবার ফ্রেন্ড সার্কেল আছে, এদেরকে ডাকে, তারা মানে সবার ইনভাইট করে, আসে বাসায়, এটাই, আর কিছু না। ইলিশ পান্তা না খেয়ে কাঁচামরিচ পান্তা খাও, আগের দিনে চলে যাও। এই অশুভ প্রতিযোগিতা বন্ধে সচেতনতার উপরও জোর দিলেন অনেকে। সাজিদ রাজু, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের জাটকা জব্দ করা হয়েছে। সকালে র্যাব, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পহেলা বৈশাখকে সামনে রেখে ওই এলাকার মৎস্য সংরক্ষণাগারে বিপুল পরিমাণ জাটকা সংরক্ষণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথভাবে অভিযান চালায় তারা। পরে 9টি মৎস্য সংরক্ষণাগার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা জেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হয়।
জাটকা ধরা বন্ধে আগামী 30 জুন পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল যে বাজারে প্রচুর পরিমাণে জাটকা মাছ পাওয়া যাচ্ছে। ইভেন সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা লক্ষ্য করছি যে ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা এই ফিশারি ঘাটে এবং এখানে আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে ইতিমধ্যে অভিযান চালিয়েছি। তো আনুমানিক আমরা এখানে 9টা কোল্ড স্টোরেজ থেকে সম্ভাব্য 1 কোটি টাকার মতো আমরা জাটকা ইতিমধ্যে আমরা জব্দ করেছি। আইনে আছে আপনার ঝাটকা যদি পাওয়া যায় আপনার 5,000 টাকা জরিমানা আর 1 থেকে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। আমরা ঝাটকার ব্যাপারে আমরা বিভিন্ন সময় প্রচারণা, সচেতনতা সভা, বিভিন্ন জেলে পল্লীতে আমরা এই অভিযানগুলো আমাদের অব্যাহত আমরা রাখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফ করবেন। সময় সংবাদে আরো থাকছে। 1 মাস ধরে রাজধানীর সিপাহীবাগে সড়ক উন্নয়নের কাজ চলছে। বিপাকে 20টি স্কুলের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্যই সময় লাগছে বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছরে 50 লাখ বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। অথচ অপার সম্ভাবনার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে এই খাতটিতে। বিশ্বে বিভিন্ন নেতিবাচক ধারণার কারণে বিদেশি পর্যটকদের ভ্রমণ তালিকায় স্থান পাচ্ছে না বাংলাদেশ। সম্প্রতি মিয়ানমার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 1948 সালে ব্রিটিশ কলোনি থেকে স্বাধীনতার পরে দীর্ঘ 50 বছর সামরিক শাসন ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। ফলে বিদেশি নাগরিকদের ভ্রমণ কিংবা বিনিয়োগ ছিল নেতিবাচক ধারায়। তবে সদ্য গণতন্ত্রের পথে হাঁটা মিয়ানমারের পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। পার্শ্ববর্তী দেশটিতে গেল বছর বিদেশি পর্যটক এসেছে 40 লাখেরও বেশি। 2014 সালে মিয়ানমারের প্রবৃদ্ধিতে পর্যটন খাতের অবদান ছিল 4.2%। চলতি বছর এই অবদান আরও বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি, যার ফলে আগামী দিনগুলোতে পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। Myanmar is a beautiful country. It's the first trip in this area. Happy for us tourists, and it's a beautiful building. The Golden Pagoda, I think it's মিয়ানমারে বেড়াতে আসা পর্যটকদের অধিকাংশই চীন, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের। এরকমই এক ইউরোপিয়ান পর্যটকের কাছে প্রশ্ন ছিল তার পরবর্তী গন্তব্য বাংলাদেশ হবে কিনা। If you have any plan going to Bangladesh? No, for us too expensive. It's not in our budget. But one day, yeah. I love Myanmar. It's a great place. There's so many people. Everyone is so very kind, very humble. Everyone's been very gracious to us here. শুধুমাত্র ধর্মীয় স্থাপনার মাধ্যমেই প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক আনছে মায়ানমার। অথচ প্রাকৃতিক অপার সম্ভাবনা থাকার পরও বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটক আসছে না। মায়ানমার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ হতে পারে পর্যটনের অপার সম্ভাবনাময় একটি দেশ। ভারত, মিয়ানমার, বাংলাদেশ সহ আঞ্চলিক বুদ্ধিস্ট ট্যুরিজমকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের ট্যুর অপারেটরদের নিয়ে সমন্বিত কাজ করার পরিকল্পনার কথা জানালেন বিমান ও পর্যটন মন্ত্রী। বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল কান্ট্রি ডেস্টিনেশন না। ট্রাভেল এজেন্সিগুলো আছে বা ট্যুর অর্গানাইজেশনগুলো অপারেটর যারা আছে তাদেরকে আমরা সংযোগ সাধনের ব্যবস্থা করি। আমরা যে বুদ্ধিস্ট ট্যুরিজমের যে সার্কিটটা ডেভেলপ করার চেষ্টা করেছি, সেখান থেকে আমরা ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বার্মা, মানে মায়ানমার এদেরকে নিয়ে আসার জন্য আমাদের একটা চেষ্টা আছে। আর এর মধ্য দিয়ে দেশের বিভিন্ন বৌদ্ধ স্থাপনা হতে পারে পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থান। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। বিদেশি পর্যটক টানতে পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার। অনেকটা ঢাকঢোল পিটিয়ে বছরের শুরুতে এ নিয়ে কিছু অনুষ্ঠান আর প্রচারণা হলেও এখন তা অনেকটাই স্থিমিত। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঘোষণার 4 মাস পেরোতেও চললেও পর্যটন বর্ষ উদযাপন নিয়ে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তবে প্রশাসন বলছে পর্যটন বর্ষ সফল করতে কাজ চলছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বিশ্বজুড়ে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতেই 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে যার সূচনা হয় বছরের শুরুতে। এই উদ্যোগের উদ্দেশ্য 2016 থেকে 18 সাল পর্যন্ত এই 3 বছরে 10 লাখ বিদেশি পর্যটককে দেশে নিয়ে আসা। এজন্য গেল জানুয়ারি মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজন করা হয় 3 দিন ব্যাপী বিচ কার্নিভাল। কিন্তু সে পর্যন্তই। এরপর দৃশ্যমান আর কোনো কর্মসূচি বা প্রচারণাই নাই পর্যটন বর্ষকে ঘিরে। বছরে 4 মাস পেরোতে চললেও বিদেশি পর্যটন আগমনের হার একেবারেই হতাশাজনক। পর্যটন বর্ষ বলতে গেলে শুধু মুখেই আমরা আছি, কিন্তু কাগজে পত্রে বা প্রচারে আমরা কোনো কিছুতে নাই। পর্যটন নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারকে উদার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পর্যটন বর্ষ শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ, এটি বাস্তবায়নে পরিকল্পনা কিংবা কোনো সমন্বয় নেই বলে জানালেন হোটেল মালিক সমিতির এই নেতা। আমরা যতটুকু আশান্বিত হয়েছিলাম তার চেয়েও বেশি এখন হতাশ, কারণ পর্যটন বর্ষ ঘোষণা করার জন্য যেই পরিকল্পনা দরকার ছিল, যেই সমন্বয় দরকার ছিল, সেটার কোনোটাই নাই। তবে জেলা প্রশাসক বলছেন পর্যটন বোর্ডের সাথে সমন্বয় রেখে সব কাজ হচ্ছে। তার আশা সামনে বাড়বে পর্যটকের আগমন। 2016 যেতে পর্যটন বর্ষ ঘোষিত হয়েছে, বাই দিস টাইম আমরাও কাজ করতেছি, সবাই কাজ করতেছে। কাজ যে হচ্ছে না এমন না, কাজ হচ্ছে। অথবা কক্সবাজারকে ফোকাস করে বড় ধরনের কোনো প্রোগ্রাম আবার করতেছে না, কিন্তু এগুলো হবে, পর্যায়ক্রমে হবে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, টেকনাফ সৈকত, ইনানি পাথুরে সৈকত, হিমছড়ি, দরিয়ানগর ও মহেশখালী আদিনাথ মন্দিরে পর্যটকরা বেড়াতে যান। এসব স্থানে গড়ে ওঠা 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে প্রতিদিন থাকার ব্যবস্থা রয়েছে প্রায় 1 লাখ পর্যটকের। সময় সংবাদ, কক্সবাজার। ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার পাচারের বিষয়ে আগামীকাল প্রাথমিক তদন্ত শুরু করবে দেশটির বিচার বিভাগ। এজন্য আগামীকাল বিচার বিভাগের প্রাথমিক শুনানিতে মায়া দেগুইতোকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে সহকারী প্রসিকিউটর গিলিমারি প্যাকামেরা জিজ্ঞাসাবাদ করবেন মায়াকে। এছাড়াও মাইকেল ক্রুজ, জেসি ল্যাগ্রোসাস, অ্যালফ্রেড স্যান্টোস ও এনরিকো ভাস্কুইজ এই 4 জনের জাল অ্যাকাউন্ট জুপিটার শাখায় কিভাবে খোলা হয়েছিল সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে মায়াকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সের আরসিবিসির জুপিটার শাখার এই 4টি অ্যাকাউন্টে পাচার হয়। এর আগে দেগুইতোর বিরুদ্ধে মামলা করে আরসিবিসি ও দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে টানা 8 দিন ধরে কারখানায় কাজ বন্ধ রেখেছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 10টার দিকে আন্দোলনকারী শ্রমিকরা খালিশপুর প্লাটিনাম জুট মিল গেটের সামনে রেল লাইন উপড়ে ফেলে। এ সময় দ্রুত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। অবরোধের কারণে বন্ধ রয়েছে খুলনার সাথে দূরপাল্লার সড়ক ও রেল যোগাযোগ। 20% এরিয়া মজুরি কমিশন এই প্যাডের দাগিতে আমরা মিল বন্ধ করছি। ছেলে মেয়েদের খাইতে পারতেছি না, অনাহারে অত্যাহারে আমাদের জীবনযাপন চলতেছে। আমরা এই বেতন ঘোষণা নিয়ে আমরা বাসায় ফিরি, আর না হলে আমরা এই রোডে আজকে জীবন মরণ যুদ্ধ করব। এই মুহূর্তে খুলনার খালিশপুরের নতুন রাস্তা এলাকায় আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্না, খুলনার রাষ্ট্রত্ব পাটকলের শ্রমিকদের যে 5 দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সকালে যেটি আমরা বলে আসছিলাম সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। খালিশপুর নতুন রাস্তা মোড়ে শ্রমিকরা সকালে এখানে জড়ো হয়েছিল সকাল 6টা থেকে, এবং এখনো পর্যন্ত প্রচন্ড রোদ এবং গরম উপেক্ষা করে কিন্তু আরো বেশি শ্রমিক আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে এখানে উপস্থিত হয়েছে। এবং এখানে যে বিষয়টি সেটি হচ্ছে তারা এইখানে 8-12 ঘন্টার যে কর্মসূচি, সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি সেটি তারা পালন করে এবং সেটা তারা এখান থেকে তারা স্থান ত্যাগ করবে। তো 8 দিনের মতো আজকে কিন্তু ধর্মঘট, পাটকল শ্রমিকদের ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত আছে, যে কারণে রাষ্ট্রায়ত্ত যে 7টি পাটকল, এই পাটকলে কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে, শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না এবং এতে কিন্তু কোটি কোটি টাকা যে ক্ষতি, উৎপাদন ক্ষতি, সেটি কিন্তু ক্ষতিটা কিন্তু হচ্ছে প্রতিদিনই। এবং এই পরিমাণটি আমরা গতকাল পর্যন্ত জেনেছি যে 7
কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তো আজকে শ্রমিকদের যে কর্মসূচি, দ্বিতীয় দফা তারা আজকে যে অবরোধ কর্মসূচি শুরু করেছে, এর ফলে কিন্তু খুলনা থেকে দূরপাল্লার কোনো বাস কিন্তু খুলনা থেকে ছেড়ে যায়নি এবং এখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা কিছু আগে জানিয়েছিলাম যে খুলনা থেকে যে তেলবাহী যে ট্রেনগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তেল পৌঁছে দেয় খুলনা থেকে জ্বালানি তেল, সেটি কিন্তু সেই রেল লাইনের একটি লাইন কিন্তু উপড়ে ফেলা হয়েছে। আর যে কারণে কিন্তু এই ট্রেনটি কিন্তু সকাল থেকে তারা কিন্তু এখান থেকে তেল নিয়ে খুলনা থেকে যেতে পারেনি। এবং এছাড়া শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে তারা যেটি করেছে যে নোঙ্গরখানা এখানে খুলেছে এবং তাদের পাশে রান্না হচ্ছে, তারা এখানে আন্দোলন করবে, পাশাপাশি তাদের এখানে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। আমরা দেখেছি একটু আগে খুলনা মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তিনি এসে মঞ্চে শ্রমিকদের সাথে আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের একটি মিছিল এখানে এসে সমবেত হয়েছে শ্রমিকদের এই আন্দোলনের সাথে, তারাও একত্রতা ঘোষণা করে সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছে যে দ্রুত শ্রমিকদের 5 দফা দাবি এবং যে আন্দোলন, এই আন্দোলন যেন দ্রুত দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে আন্দোলনটা যেন বন্ধ হয়, সে ব্যাপারেও তারা দাবি জানাচ্ছে। যেহেতু এই আন্দোলনের সাথে জনগণের দুর্ভোগের একটা বিষয় চলে আসছে এবং জনদুর্ভোগটা কমানোর জন্যই মূলত তারা দাবি জানাচ্ছে যে যেন সরকার দ্রুত তাদের এই দাবিটা মেনে নেন। তো এই ছিল স্বপ্না আমার কাছে খুলনার খালিশপুরের নতুন রাস্তা থেকে পাটকল শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ। দর্শক, খুলনার খালিশপুর থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সময় সংবাদে আরো থাকছে। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত অঞ্চলে ভোট গ্রহণ চলছে। আসামের দ্বিতীয় দফা নির্বাচনে আজ 61টি আসনের ভোট। এবং বেড়াতে গিয়ে কাশ্মীরের কিশোরদের সঙ্গে ক্রিকেট খেললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, পেলেন ভূস্বর্গের বাসিন্দাদের ভালোবাসা। প্রায় 1 মাস ধরে রাজধানীর সিপাহীবাগ প্রধান সড়কের উন্নয়ন কাজ পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপাকে পড়েছে খিলগাঁও এলাকার প্রায় 20টি স্কুলের শিক্ষার্থীরা বলছে বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই ফুটপাত দিয়ে হেঁটেই রওনা দিচ্ছেন গন্তব্যে। নগর পরিকল্পনাবিদরা বলছেন জবাবদিহিতা না থাকার কারণেই যে কোনো উন্নয়ন কাজে বাড়ছে জনদুর্ভোগ। এদিকে 2-1 দিনের মধ্যে সড়কটি মেরামত করার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ফখরুল শাহিনের রিপোর্ট। মাঝ রাস্তায় রিকশা থেকে নামছেন 2 শিক্ষার্থী, তারপর পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র আশরাফ ও মেশকাতেই নয়, সিপাহীবাগ প্রধান সড়কটির বেহাল অবস্থা থাকায় খিলগাঁও মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল, বাংলাদেশ কমার্স কলেজ সহ প্রায় 20টি স্কুলের অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিনই মুখোমুখি হচ্ছে নানা সমস্যার। আগে আমরা যেখানে রিকশা দিয়ে যেতাম, সেখানে আমাদের এখন হেঁটে যেতে হচ্ছে। রাস্তা ভাঙা থাকার কারণে লেগুনা উল্টা দিক দিয়ে ঘুরে যায়, রিকশা দিয়েও যাওয়া যায় না, ভাড়া বেশি যায়। শুধু শিক্ষার্থীরা নয়, এর ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরাও। এই রাস্তাটা খিলগাঁর একটা মেন রাস্তা, এই রাস্তা দিয়া গোড়ার সিপাহীবাগ, তারপরে মেরা দিয়া প্রজেক্টে 10 নম্বর 8 নম্বর এই রাস্তাতেই চলাফেরা করা হয়। পাইপ ফালানোর পরে এখানে ভিটি বালু ফালানোর কথা, সেখানে কোনো রকম ভিটি বালুও ফালাচ্ছে না। পুরনো যে কাদাগুলো উঠাইছিল সেই কাদাগুলো পুনরায় আবার দিচ্ছে, দেওয়ার পরে তারা কোনো রকমের 6-9 করে কাজ করে চলে যেতেছে। চাউলের ট্রাক আসতে সমস্যা হচ্ছে, কিছু কাস্টমারও কম আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন নগরবাসীর দুর্ভোগ কমাতে দরকার সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ। একটা কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে পড়ে আছে, খুলে রেখেছে, তার মানে তার কাজটা সে করছে না। সেটা দেখবে হচ্ছে নির্বাহী প্রকৌশলী, তাকে দেখবে চিফ ইঞ্জিনিয়ার, তাকে দেখবে কাউন্সিলর কর্তৃক পরিচালন কমিটি আছে, তারা এর কোনোটাকে আদৌ হচ্ছে? যদি হয় তাহলে কি করে স্কুল কলেজ যেখানে আছে সেখানে উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে এইভাবে করে গর্ত করা অবস্থায় রেখে দিতে পারে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্যই একটু বেশি সময় নিয়ে করা হচ্ছে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ। খিলগাঁও তালতলা এলাকার যে সমস্ত আশেপাশে স্কুল রয়েছে সেখানে ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ডে কষ্ট হচ্ছে, বিষয়টা আমার নজরে এসছে। আমি অবশ্যই বিষয়টাকে খুব দ্রুততার সাথে দেখব, খুব দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন রাস্তা খুঁড়ে রেখে উন্নয়ন কাজ পরিচালনার কারণে দিন দিন বাড়ছে যানজট। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়নের প্রার্থীরা প্রচার প্রচারণায় ততই ব্যস্ত হয়ে উঠছেন। অবশ্য ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। এদিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর।
সাইফুর রহমান রকির রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার 9টি ইউনিয়নে 23 এপ্রিল তৃতীয় দফায় নির্বাচন। তাই আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীনভাবে চালাচ্ছেন প্রচারণা। প্রার্থীদের ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নের প্রতিটি মোড়। মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত রাস্তাঘাট, শিক্ষা খাতে উন্নয়ন, কালভার্ট ব্রিজ সহ ভোটারদের মন জয় করতে নানা লোভনীয় প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চেষ্টা করব এদেরকে সম্মান, ইজ্জত এবং মডেল ইউনিয়ন রূপদান দেওয়ার জন্য। প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার একটা আমরা প্রক্রিয়া করবো ইনশাল্লাহ। সুবিধা বঞ্চিত মানুষদেরকে সরকারি অনুদান দিয়ে সুবিধা প্রদান করা, তাছাড়া এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করব। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, ইউনিয়নের উন্নয়নের স্বার্থে কাজ করবে এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন তারা। যার দ্বারা মানুষ কষ্ট পাবে না এলাকার উন্নয়নের জন্য, সেরকম আমরা প্রার্থীকে চাচ্ছি। আমরা আসলে সৎ, যোগ্য সেরকম একজন প্রার্থীকে আমরা বেছে নিব। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আমরা আগামী 23 তারিখে এটি গোদাগাড়ীতে হবে সেই আশাবাদ ব্যক্ত করছে এবং সবাই সেরকম প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন হয়, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। উপজেলার 9টি ইউনিয়নে মোট ভোটার 1,87,200, চেয়ারম্যান পদে 33, সংরক্ষিত 96 এবং সাধারণ সদস্য পদে 325 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, গোদাগাড়ী, রাজশাহী। টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল করিম বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল করিম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে 10 বছর বয়সী শিশুকে দোকান থেকে পান কিনে আনার কথা বলে ডেকে নেয় প্রতিবেশী আব্দুল করিম। পরে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে ওই পাষণ্ড। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় এলাকাবাসী আব্দুল করিমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খাবলা দিয়ে নিয়ে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ফালিয়ে আমার মুখটা চাপে ফালিয়ে দিয়েছে। মেয়েটারে ধর্ষণ করার পরে ফালিয়ে রাখছে, আর আমরা উদ্ধার করে আনছি। ওই বাচ্চার ফাঁসি চাই বাবা, সূক্ষ্ম বিচার তোমরা করে দিবে, আমার কেউ নাই পৃথিবীতে। মির্জাপুরের লোকাল প্রশাসন ইতিমধ্যেই ওনাকে অ্যারেস্ট করেছেন। আমি বিশ্বাস করি এটার সুষ্ঠু একটি বিচার হবে। ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। আসার সাথে সাথে পরীক্ষা করেছি, ওর হচ্ছে ও যেটা হিস্ট্রি দিয়েছে যে মানে এ ঘটনায় নির্যাতিতার নানা বাদী হয়ে মির্জাপুর থানায় একজনকে আসামি করে একটি মামলা করেন। তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, আমরা মামলা নিচ্ছি এবং আসামিকে কোর্টে সোপর্দ করছি। অভিযুক্ত আব্দুল করিমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইলে তরমুজ খেয়ে ফাহিম নামে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের আরও 8 সদস্য। পুলিশ ও স্বজনরা জানায় শহরের পুরাতন আদালত পাড়া এলাকা থেকে একটি তরমুজ কিনে নেন চর কাগমারা গ্রামের মমিন মিয়া। গতকাল বিকেলে পরিবারের 9 সদস্য তরমুজটি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ফাহিম নামে 6 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। তরমুজ বিক্রেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। 6-7 জনকে হাসপাতালে ভর্তি করছে। এই ছেলেকেও কালকে ভর্তি করাইছিল, পরে আবার দুপুরের দিকে নিয়ে আসছে, নিয়ে আসার পর আবার বেশি হয়েছে, আবার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা 7টার সময় এই ছেলে মারা গেছে। পুরা ফ্যামিলি 6 জন, আর ওই যে গাড়িতে ওরা 3 জন, এই 9 জন ধরে অসুস্থ। সেই দোকানদারকে শনাক্ত করেছি এবং তাকে দিয়ে চিহ্নিত করেছি যে যার কাছে তরমুজটা কিনেছে, এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হাতে রেখেছি। দেশের বাইরের খবর। বিধানসভা নির্বাচনে আজ ভারতের আসামে 61 ও পশ্চিমবঙ্গে 31টি আসনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আসামে দ্বিতীয় পর্বে আজ 61টি আসনে নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যের মোট 126টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এ পর্বে রাজধানীর গৌহাটি ও দক্ষিণ আসামের বিস্তীর্ণ এলাকায় নির্বাচন হচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গে আজ পশ্চিম মেদিনীপুরে 13টি, বাঁকুড়া ও বর্ধমানে 9টি করে আসনে ভোট গ্রহণ হচ্ছে। এ রাজ্যের কয়েকটি অঞ্চল মাওবাদী অধ্যুষিত হওয়ায় প্রথম দফায় 2 দিনে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আজকের নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেছে রাজ্যের নির্বাচন কমিশন। 4 এপ্রিলের নির্বাচনে কয়েকটি এলাকায় ভোট কারচুপি ও বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পর্বে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মোট 294টি আসনের নির্বাচনে 6 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। 5 মে সবশেষ দফার ভোটের পর 19 মে একই সঙ্গে ভোট গণনা করা হবে। ভারতের কেরালায় পুত্তিনগাল মন্দিরে ভয়াবহ আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 106 জনে। রোববার মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এ ঘটনা স্বচ্ছতার সঙ্গে সুরাহা করতে বিচার বিভাগীয় তদন্তের কোনো বিকল্প নেই। মন্ত্রিসভার সদস্যরাও এই সিদ্ধান্তের পক্ষে রায় দেন। এ বিষয়ে তদন্তকারীদের 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেন উম্মেন চান্ডি। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী নবরাত্রি উদযাপনকালে আতশবাজি পোড়ানোর সময় এর স্ফুলিঙ্গ আতশবাজির স্তূপে গিয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তুরস্কে আশ্রয় নেওয়া অভিবাসী ও শরণার্থীদের এখন নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শিশু নিখোঁজ। গণমাধ্যম জানায়, তুরস্কে আসার পথে অথবা শরণার্থী শিবির থেকে বহু শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও অধিকাংশের কোনো খবর পাওয়া যায়নি। শরণার্থী শিশুদের সন্ধানে তুরস্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ওঠে। তুরস্কের ইস্তাম্বুলে আশ্রিত দাভুত পরিবারও প্রায় 1.5 বছর ধরে খুঁজছে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে। তুরস্কের ইস্তাম্বুলে 1.5 বছর ধরে বসবাসরত সিরিয়ার দাভুদ পরিবারের সুখ শান্তি ছুটি নিয়েছে অনেক আগে। যুদ্ধের কবল থেকে 5 সন্তানকে বাঁচাতে আলেপ্পো ছেড়ে ইস্তাম্বুলে এসেছেন ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি। আশ্রয় শিবির থেকে হারিয়ে যায় তাদের 9 বছর বয়সী মেয়ে বতুল। তাকে আদৌ ফিরে পাবেন কিনা এমন অনিশ্চয়তা তাড়া করে বেড়ায় গোটা পরিবারটিকে। আমি আমার মেয়েকে চাই, এর জন্য যদি সিরিয়ায় ফিরে যেতে হয় তাও যাব, কিন্তু মেয়েকে না পাওয়া পর্যন্ত এক চুলো নড়ব না। 1.5 বছর আগে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় বতুল। এরপর আশেপাশের কোথাও সন্ধান না পেয়ে পুলিশে খবর দেয় দাভুদ পরিবার। তাদের দাবি, বতুলকে কেউ অপহরণ করেছে এবং সে বেঁচে আছে। দীর্ঘদিনেও মেয়েটির সন্ধানে কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। সন্তানের অপেক্ষায় আতঙ্কগ্রস্ত এই পরিবারটি শেষমেশ গণমাধ্যমে শরণাপন্ন হয়। তুরস্কের স্থানীয় একটি নিউজ চ্যানেল বিশেষ গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করলেও কোনো লাভ হয়নি, বরং বোতলকে হারানোর ভয় বাসা বাঁধতে থাকে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর। তুরস্কে এসেছিলাম পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য। এমন কিছু হবে জানলে চিন্তাও করতাম না। আমার ছেলেমেয়েরা এখন বাইরে খেলতে চায় না, ভয় পাই। এ বুঝি তাদেরকে অপহরণ করবে। বিলাল, মাই সন হ্যাজ নাইটমেয়ারস। তুরস্কে আশ্রিত শরণার্থীদের মধ্যে কয়টি শিশু নিখোঁজ রয়েছে তার উপর কোনো জরিপ না হলেও এ সংখ্যা নিহায়াত কম নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী অধিকার সংস্থা। পরিবার থেকে বিচ্ছিন্ন ও এতিম সিরীয় শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তুরস্কে বর্তমানে যে হারে অভিবাসী প্রবেশ করছে তাদের শৃঙ্খলায় রাখতে বিশেষত শিশুদের নিরাপত্তায় নিয়ম নীতিগুলো ঢেলে সাজানোর পরিকল্পনা করছি। তুরস্কে এখন পর্যন্ত অসংখ্য শিশু রয়েছে যাদের পরিবারের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। বোতুলকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হলেও তাকে খুঁজতে হাল ছাড়েননি বাবা আহমেদ তাফুত। মেয়েকে খুঁজে পাবেন এমন আত্মবিশ্বাস থেকে প্রতিটি সাপ্তাহিক ছুটির দিন পোস্টার লাগানোর পাশাপাশি অলিতে গলিতে ছুটে যান তিনি। 1.5 বছরের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে একদিন নিশ্চয়ই কেউ বোতলের খোঁজ দেবে এমন আশায় বুক বেঁধেছেন তিনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। কাশ্মীরে বেড়াতে গিয়ে সেখানকার কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ ক্রিকেট সূচির ক্লান্তি কাটাতেই এই সফর। তবু ক্রিকেটের প্রতি ভালোবাসা যেন থেকেই যায় ম্যাশের। কাশ্মীরের পথের ধারে ব্যাট বল হাতে কিশোরদের খেলা দেখে মাশরাফি তার ছোট ভাই মুরসালিনকে নিয়ে নেমে পড়েন ক্রিকেট খেলতে। সেখানে গিয়েও যেন তারকা খ্যাতি পিছু ছাড়েনি ম্যাশের। ভূস্বর্গের অধিবাসীরা তাকে ভালোবাসা দিয়ে বরণ করে নেন, আর ম্যাশও তাদের আবদার পূরণ করেন সেলফি তুলে। চলতি মাসের 22 তারিখ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেখানে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন মাশরাফি।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পহেলা বৈশাখে নিরাপত্তায় নানা উদ্যোগ ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 9টি ওয়াচ টাওয়ার। বিকাল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার আবারও আহ্বান। পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনা মামলার সুরাহা হয়নি এখনো। 1 বছরেও অগ্রগতি না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরার মহোৎসব। চট্টগ্রামে কোটি টাকার জাটকা জব্দ। মাওয়া ঘাটে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। এটা আছে আপনার 1 কেজির মতন, এটা হলো 24,000 টাকা আলি। বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ। টানা 8 দিন ধরে অচল কারখানা। এবং চলতি বছরকে পর্যটন বর্ষ ঘোষণা করা হলেও 4 মাসেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। বিভিন্ন দেশের ট্যুর অপারেটরদের নিয়ে সমন্বিত পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।